ছোট্ট এই জীবনে অনেক কিছু দেখে ফেলেছি, অনেক হাহাকার, অনেক যন্ত্রণা, মানুষের অনেক কষ্ট, কিন্তু দেখিয়ে কিছু করার মতো অবস্থানও নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। শারীরিকভাবে ততটাও আমি সুস্থ না, একটু অসুস্থ আছি। সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। সুস্থতা হচ্ছে একটা আল্লাহর অশেষ নিয়ামত। সুস্থ স্বাভাবিক শরীরটা যে কত ভালো লাগে। সারাদিন কাজ করলেও কিন্তু কোনো প্যারা লাগে না যে আমি শারীরিকভাবে সুস্থ আছি। আর যখন আপনি অসুস্থ থাকবেন, অল্প অল্প কাজ করলেও কিন্তু অনেক টায়ার্ড লাগবে, অনেক খারাপ লাগবে। যেটা অসুস্থতা আর সুস্থতার পার্থক্যটাই বোঝা যায়। সেইটাই বলছিলাম যে সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে পারি। আর হচ্ছে রান্নাবান্না তো করতেই হবে, যেহেতু ফ্যামিলি আছে, মানুষ সবাই আছে, সবার খাওয়া দাওয়ার বিষয়টা তো আমাকে খেয়াল রাখতে হবে। সেটা ভেবেই রান্নাঘরে চলে আসে। আমি সকালবেলা সবার জন্য রুটি এইগুলো ভাজি, ডিম পোস্ট, চা, এগুলো সব কিছু আগে বানিয়ে রেডি করে দিয়ে নিলাম যে সকাল নাস্তা করে রাখবো। তারপরে বাজার থেকে মাছ আনা হলো। এগুলো আনার পর আমার সবগুলো মাছগুলোকে কাটাকুটি করতে হয়েছিল, যেহেতু বোয়া খালা নেই। যেহেতু যখন মাছটা কত বড় সাইজের একটা বোয়াল মাছ এনেছিল। ইদানিং যে যা কিছুই আনা হচ্ছে কিছুই খেতে পারছি না, মানে খাওয়ার সেই রুচিটাই নেই। কী খেলে যে রুচি আসবে সেটাই বুঝতে পারছি না। যাই হোক, কিছু করার নেই। আমি না খেলেও বাসার মানুষজন তো আছে, সবাই তো খাবে, সেই হিসাবে তোমাকে রান্না বান্না সকল কাজকর্ম করতে হবে। তো এই জন্য কাজকর্মের জন্য সব কিছু হাঁড়ি পাতিল সকল কিছু নিয়ে বসে পড়লাম। এখানে বড় সাইজের একটা বোয়াল মাছ ছিল। তারপর এখানে ছিল পাবদা মাছ আর শিং মাছ খুব লাফালাফি করছিল। আর একটা শিং মাছ আমাকে একটা কাঁটাও মেরেছিল। তারপর মাছ কাটাও পাওয়ার এখানে যে সবজিগুলো এনেছিল সেগুলোকে একটু গুছিয়ে রাখলাম। তারপর শিং মাছগুলো থেকে অনেকগুলো ডিম বের হয়েছিল। আমি আলু ভাজির জন্য যে কালকে আলু ভাজিটা কেটেছিলাম, তো এখানে একটু আলু ভাজি ছিল। তো এখানে আলুগুলো দিয়ে আমি একটু মাখিয়ে একটু মাছের ডিম দিয়ে একটু ভাজি করে ফেলছিলাম। তখন আমাদের খাওয়া হয়ে যাবে। এই যে মাছের ডিমগুলো দিয়ে এতে পরে আমি বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। তারপর এই যে মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিম ভাজিতে কিন্তু প্রচুর পরিমাণে তেল না হলে কিন্তু মাছের ডিম ভাজিটা খেতে ভালো লাগে না। এটা ভাজা হলে বা পরিমাণ মতো তেল হলে মাছের ডিমটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর মাছের ডিম কিন্তু আমার অনেক পছন্দের। আর সেটা যদি ইলিশ মাছের হাতে হলে তো কোনো কথাই নেই, এটা ইলিশ মাছের ডিম সবারই পছন্দের। কিন্তু এটা ছিল ওই শিং মাছের ডিম। মাছের চেয়ে কিন্তু আলুর চেয়ে কিন্তু ডিমের পরিমাণটা বেশি ছিল, যার কারণে বেশি ভালো লেগেছিলো। আর এখানে আমি কিছু মাছ রান্না করে নিয়েছিলাম দুপুরের রাত্রের জন্য। আলাদা আলাদা করে সকল কিছু রান্না করে নিয়েছিলাম। আমার এমনি মাছ কাটাকাটি করতে কিন্তু বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে, কারণ মাছ কেটে বাজার গুছিয়ে সকল কিছু রান্নাঘর পরিষ্কার করে কিন্তু রান্না বান্না করতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। যারা গৃহিণী আছে তারাই কিন্তু শুধুমাত্র কিন্তু একমাত্র বুঝে। আর মাছের পিসগুলো আমার আর বেশ ভারী হয়ে গেছিলো। মাছটা একটু নরম হয়ে গিয়েছিলো, যার কারণে আমি মাছের কাটার সময় পিসের ব্যালেন্সটা বুঝতে পারিনি। মাছগুলো বেশ মোটা হয়ে গেছিলো। বাবা বলছিলো যে এত বড় মাছ তো খাওয়া যায় না। আসলে মাছের পিসগুলো যদি বেশি মোটা হয়ে যায় তাহলে ওটা থেকে মশলাগুলো যায় না, আর মশলা না ঢুকলে কিন্তু মাছ খেতে বেশি একটা ভালো লাগে না। এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে পেঁয়াজটাকে নিয়েছি। বোয়াল মাছ কিন্তু যত বেশি পেঁয়াজ দেওয়া হয় তত বেশি খেতে মজা হয়। তারপর এখানে হলুদ মরিচ আদা রসুন সকল কিছু দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর সাইডে দিয়ে আমি একটু জাম আলু সিদ্ধ করে নিয়েছি। জাম আলু দিয়ে এই বোয়াল মাছটাকে রান্না করবো, সেই জন্য ওই মশলাটা কষানো হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি একটু আলুটাও দিয়ে দিলাম। আর গ্যাসের পরিমাণটা একটু বেশি বেড়ে গিয়েছে, যার কারণে বাইরে দিয়ে চলে আসছে। আর এদিকে এখানে জাম আলুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম।
আলুটা বেশ কষানো হয়েও গেছে, মাখা মাখা হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি ভালো করে কষানোর পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিব, কারণ যখন দেখলাম যে এটা শুকনো শুকনো হয়ে গেছে, তার মানে আলুগুলো কষানো হয়ে গেছে। আর আলুগুলো তো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আর এখানে হচ্ছে আমি ভেজে রাখা যে মাছগুলো ছিল, মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দেবো। দুঃখের বিষয় হচ্ছিল যে আমার বাসায় ধনিয়া পাতা ছিল না। বলে দিয়েছিলাম বাড়িতে একটু ধনিয়া পাতা কিনে আনার জন্য, কিন্তু ধনিয়া পাতা সে পায়নি, যার কারণে আমি দিতে পারিনি তরকারিতে। আর ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব বেশি বেড়ে যায় আর খুব বেশি খেতে ভালো লাগে। ছোটোবেলা যখন আমার মা তরকারিতে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে রান্না করতো, তখন রাগ হতাম আর বলতাম যে ধনিয়া পাতাই রান্না করো, তরকারি কেন রান্না করেছো। মানে এত পরিমাণে জিত হতো ধনিয়া পাতা দেখলে তরকারিতে। কিন্তু এখন ওই যে মানুষ বলে না যে সময়ের সাথে সাথে সবাই মায়ের রূপ ধারণ করে, সেটাই হয়ে গিয়েছে। এখন দেখা যাচ্ছে আমিও সকল তরকারিতে ধনিয়া পাতা দিয়ে খেতে খুবই বেশি পছন্দ করি। আমার কাছেও ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে খুব বেশি ভালো লাগে। আর এখন বর্তমানে যে পরিস্থিতি, মানুষের যে অবস্থান বা যেই মানুষের অবস্থান বা সমস্যার সম্মুখীন হয়ে আছে, সেটাতে মনে হচ্ছে যে একটু ভালো থাকতে পারলেই আলহামদুলিল্লাহ। কারণ আমি ভালো আছি সেটাই আলহামদুলিল্লাহ, বা আমি শারীরিকভাবে মানসিকভাবে পরিবার পরিজন নিয়ে ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আর আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই হচ্ছে সবসময় কামনা করি। কারণ সুস্থতার উপরে আর কিছু হতেই পারে না। আর এটা হচ্ছিল বিকালবেলা খাওয়ার জন্য পায়া দিয়ে, গরুর পা দিয়ে, এটা রোজার ঈদের সময় আনা হয়েছিল, গরুর পা দিয়ে হালিম দিয়ে রান্না করলাম। আর আমরা হচ্ছিলাম একটু তেঁতুল দিয়ে কাঁচকলা মাখা খেলাম, যেটা আমাদের ভালো লেগেছিলো। আর আমার ভিডিওগুলো এখন থেকে আবার লং ভিডিও সার্ভ করবো, আপনারা সবাই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।